মন্ত্রী অখিলেশ বাবুকে উচিত শিক্ষা দিয়ে মনোনয়নপত্র জমা দিল ফুলকি। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো তমাল পিয়ালকে বলছে, আচ্ছা রোহিতকে একটা ফোন দিবি। তখন পিয়াল বলে, আচ্ছা দাদা, ওরা যে কোথায় আছে এখন তো আমি বলতে পারছি না, তবে এমন বিপদে হয়তো রয়েছে, ফোন করলে হয়তো আরও বিপদে পড়তে পারে, তাই এখন ফোনটা ঠিক হবে না। এদিকে আদিত্য খুব চিন্তা করছে ধানুর জন্য। তখন তমাল বলে, দেখো আদিত্য, তুমি তো রাজমহলের চারিদিকে বেড়ে উঠেছ, আর আমরা না সে ছোটবেলা থেকে এভাবে বেড়ে উঠেছি। রাজনীতি আমাদের দেখে দেখে অভ্যাস হয়ে গিয়েছে, তাই এর ইফেক্ট তো আমাদের পড়বেই। তখনই দেখা যায় রোহিত ধানুকে নিয়ে চলে এসেছে। ধানুকে দেখে অবাক হয়ে যায় আদিত্য, তমাল, পিয়াল সবাই। তখন আদিত্য বলে, রোহিত দা, ধানসিঁড়ি, তুমি কেমন আছো? তুমি ঠিক আছো তো? তখন রোহিত বলে, হ্যাঁ, ধানসিঁড়িকে কিডন্যাপ করা হয়েছিল আদিত্য। কিডন্যাপ করে পাহাড়পুরের এলাকায় এক পতিতালয়ে নিয়ে গিয়েছিল। পতিতালয়ের কথা শুনে আদিত্য একদম ভেঙে পড়ে বলছে, না না, এটা আমি বিশ্বাস করতে পারছি না, এটা কি করে হলো? তো থমকে বসে রয়েছে আদিত্য। তখন রোহিত বলে, শোনো আদিত্য, তোমার বউকে কিডন্যাপ করা হয়েছিল, এখন ওকে একটা জঘন্য জায়গায় নিয়ে গিয়েছে, এই জন্য তুমি চুপ করে বসে থাকবে, এটা কিন্তু বীরত্বের লক্ষণ নয়, বুঝতে পেরেছ? এখন তোমার কাজ হচ্ছে কে এসব কাজ করেছে। আমি যতটুকু বুঝতে পারছি শাসক দলের লোকই এসব কাজ করেছে আমাদের কোণঠাসা করার জন্য। সেসব লোকে খুঁজে বের করো, বুঝতে পেরেছ? এইভাবে চুপ করে বসে না থেকে ধানসিঁড়িকে ঘৃণা না করে। আর তখনই আদিত্য বলে, দাদা, এটা কি বললেন? ওকে আমি ভালোবাসি, ওকে আমি কেন ঘৃণা করব? আসলে আমি বুঝতে পারছি না রাজমহলে কেন এইসব জঘন্য কাজ চলছে। আমাদের বাড়ির বউকে আমরা রক্ষা করতে পারলাম না, কেন এরকম হচ্ছে রোহিত দাদা? এটা বলে আদিত্য খুব ভেঙে পড়ে এবং ধানসিঁড়িকে বুকে জড়িয়ে খুব কান্না করতে থাকে। তখন রোহিত বলে, যাও, ওকে নিয়ে বিশ্রাম নাও, তুমিও বিশ্রাম নাও, ঠিক আছে? কালকে তো ফুলকি আবার নমিনেশনপত্র জমা দিবে, সকালে তো অবশ্যই ফোন করবে নিশ্চয়, যাও তোমরা রেস্ট নাও। এই বলে আদিত্য ধানসিঁড়ি কিনে রুমে চলে যায়। এদিকে ফুলকি মন্ত্রী মশাইকে তো আটকে রেখেছে, সেখান থেকে ফুলকি ফোন দিয়েছে রোহিতকে, বলছে, স্যার, আমি বাবার ফোন থেকেই বলছি, তো ওইদিকের কি খবর সব জানতে চাই। তখন রোহিত বলে, এদিকের অবস্থা অনেক খারাপ ফুলকি, ধানুকে কিডন্যাপ করা হয়েছিল, পাহাড়তলে গ্রামে পতিতালয়ে ওকে আটকে রেখেছিল, খুব কষ্ট করে অনেক বিপদ অতিক্রম করে ধানুকে বের করে আনতে পারছি। জানো তো শাসক দল একদম মরিয়া হয়ে উঠেছে, সময় মতো না পৌঁছাতে পারলে কি একটা বিপদ ঘটতে পারতো। যা শুনে ফুলকি অনেক অবাক হয়ে যায়, বলছে, ধানু দিদি ঠিক আছে তো? আদিত্যদা কি বলছে? তখন রোহিত বলে, অনেক কষ্টে এই ভারটা ওরা নিতে পেরেছে, তবে আর একটু সময় লাগবে, ওরা রেস্ট নিচ্ছে। আর তুমি সকাল 11টার মধ্যে চলে আসো, ঠিক আছে? মনোনয়নপত্র জমা দিতে হবে, দেরি করবে না, তো সিমটাও চেঞ্জ করে ফেলবে, কোনো এভিডেন্স রাখবে না। তো এসব পরামর্শ দিয়ে রোহিত ফোনটা রেখে দেয় আর ফুলকি অবাক হয়ে যায়। এদিকে ফুলকি মন্ত্রীমশাইয়ের প্রতি অনেক টর্চারিং করছে, বলছে, আপনি মানুষের কেন ক্ষতি করেন, জনগণের কেন ক্ষতি করেন? এই বলে বক্সিং মারতে যায় আর বলে, শুনুন, আমি কিন্তু একজন বক্সিং ম্যান, আপনি যদি আরো কোনো অন্যায় করেন না, তাহলে হাতে ধাতপান্টি পরে আপনাকে একদম পাঞ্চি করে দিব। এই বলে অনেক টর্চারিং করতে থাকে ফুলকি মন্ত্রীমশাইয়ের উপর। তখন মন্ত্রীমশাই তো অনেক ভয় পায়। তখন ফুলকি তার বাবাকে বলে, বাবা, তুমি দেখবে, আর আমি মনোনয়নপত্র জমা দিতে যাব, ঠিক আছে? আর মন্ত্রীমশাইয়ের ব্যবস্থা তো আমি পরে করব। এটা বলে ফুলকি অনেক রাগান্বিত হতে থাকে মন্ত্রীমশাইয়ের উপর। এদিকে ফুলকি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যাচ্ছে এবং রাস্তায় মিছিল করে যাচ্ছে। তমল, ধানু, রাভু, রোহিত সবাই মিলে মিছিল করছে, বলছে, এবার নির্বাচনে জিতবে কে, রাজমহলের ফুলকি ছাড়া আর কে, এটা বলে মিছিল করছে। তখনই লাভু পিছনে অভিরূপকে দেখতে পায়। অভিরূপকে দেখে সে অভিরূপের সঙ্গে কথা বলতে থাকে, বলছে, আপনাকেও অনেক ধন্যবাদ। ফুলকির মনোনয়নপত্র জমা দেওয়াটা বীরত্বের থেকে কিন্তু কম কিছু নয়, এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই ফুলকি হঠাৎ করে পিছন দিকে তাকালে অভিরূপকে দেখতে পায়, বলছে, লাবুদি আবারও অভিরূপদার সঙ্গে কথা বলছে। আমার তো সন্দেহ দিন দিন বেড়েই চলেছে। মনোনয়নপত্রটা জমা দেওয়ার পর এবার আমার এই অভিরূপদার বিষয়টা নিয়ে ক্লিয়ার করতে হবে। এদিকে তখনই সামনে চলে আসে ইন্দ্র তো ফুলকিকে দেখে রাগান্বিত হয়ে যায়, বলছে, শোনো, বুঝতে পেরেছি বিরোধী পক্ষ সবসময় এরকম মিথ্যে কথা বলেই জয়ী হতে পেরেছে। তখন ফুলকি বলে, কি মিথ্যা কথা বলেছি?
শোনো, আমাদের কাছে এমন প্রমাণ আছে। আর তখনই ধানু চোখ ইশারা দেয় সত্যিটা না বলতে। তখন ফুলকি চেপে যায়, বলছে ঠিক আছে, আমি মনোনয়নপত্র জমা দিতে এসেছি, আমি কোনো কথা বলতে চাই না, বুঝতে পেরেছো? যাও যাও, এভাবে তার বুক ফুলে চলতে পারবে না, ঠিক আছে? এখন বুক ফুলে ভালোভাবে চলে নাও। যা শুনে ইন্দ্র অনেক রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে অবিরূপের দিকে তাকায়। আর তখন রোহিত বলে, কি ব্যাপার, ও রাগান্বিত হয়ে অবিরূপের দিকে কেন তাকাচ্ছে? তখন ফুলকিকে বলে, ফুলকি যাও, মনোনয়নপত্র জমা দিয়ে আসো। তখন ফুলকি মনোনয়নপত্র জমা দিতে যায়। এদিকে রৌদ্র মনে মনে বলতে থাকে, না না, ফুলকিকে আমার বেকায়দা ভালাতেই হবে, যেভাবেই হোক। এখন আমার লাভই হচ্ছে চাবিকাঠি। অন্যদিকে দেখা যায় ফুলকি রুমের ভেতরে ঢুকে পড়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। তখন ফুলকি মনোনয়নপত্রটা জমা দিয়ে দেয়। তখন অফিসার বলতে থাকে, থ্যাংক ইউ ম্যাডাম, ঠিক আছে স্যার, এবার আমরা আসি। আর তখন স্যার বলতে থাকে, আমরা আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক। তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, অবশ্যই এটা আমরা আপ্রাণ চেষ্টা করব। আমার দল হচ্ছে শান্তির দল, যদি সেখানে কোনো অন্যায় হয় না, তখন আমাদের মাথা নাড়া দিতেই হবে। কোনো অন্যায় ফুলকিদার সহ্য করতে পারে না, যেখানে অন্যায় দেখে সেখানে ফুলকিদার ঝাঁপিয়ে পড়ে। এটা বলে ওইখান থেকে চলে যায়। এদিকে মন্ত্রীমশাইকে চোখ মুখ বেঁধে ফুলকির বাবা ট্রাক করে তাকে পৌঁছে দিতে যাচ্ছে কলকাতায়। ফুলকি প্ল্যান অনুযায়ী তাকে কলকাতায় রেখে আসবে। তখন সে তাকে কলকাতায় একদম ফেলে দেয়। তখন বলে, শোনো, তোমরা আমার সঙ্গে যা করলে না, এর ফল তোমাদের ভোগ করতে হবে। তোমরা আমাকে যা হেনস্থ করেছো, এর ফল অবশ্যই পাবে। তখন ফুলকির বাবা তার কথা কোনো পাত্তা না দিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে মন্ত্রীমশাই অটো করে বাড়িতে চলে যায়। এদিকে মন্ত্রী অখিলেশ বাবু অটো থেকে নামলে মিডিয়ার সাংবাদিকগণ একেবারে ঘিরে ধরে, বলছে, আপনিই তো মন্ত্রী অখিলেশ, তাহলে আপনি কেন অটোতে? তখন তারা বলতে থাকে, হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন মন্ত্রী অখিলেশ অটোতে চড়ে, ভাবা যায়। তখন সে অনেক ভয় পেয়ে যায়। ওই মুহূর্তে ওইখানে দুর্জয় চলে আসে। দুর্জয় এসে বলতে থাকে, এই আপনারা কি করছেন, শুনুন শুনুন। তখন মন্ত্রী অখিলেশকে নিয়ে দুর্জয় এখান থেকে চলে যায়। আর গাড়িতে বলে, আচ্ছা, আপনাকে যারা হেনস্থ করেছে এই নিয়ে কি প্রেস কনফারেন্স করব? তখন মন্ত্রী বলে, তুমি পাগল হয়ে গিয়েছো, ওদের কাছে এভিডেন্স রয়েছে। ওর বাবাকে যে আমরা ধরে নিয়ে গিয়েছি, এটা ফুলকির কাছে এভিডেন্স রয়েছে, কিছুই করা যাবে না। আর তাছাড়া আমরাই ক্ষমতায় আছি, আর আমরাই হেনস্থ হচ্ছি, পাগল হয়েছে, কিছুই করা যাবে না। যা শুনে অবাক হয়ে যায় দুর্জয়, বলছে, এই মেয়েটা না একদম সাংঘাতিক। অন্যদিকে ফুলকি, রোহিত এবং অভিরূপ সবাই এক রুমে বসে রয়েছে। তারা কিছু একটা প্ল্যান করছে, কিন্তু ফুলকি এবং রোহিত অভিরূপের দিকে তাকিয়ে কিছু একটা বলছে, যা ফলো করছে অভিরূপ। তখন অভিরূপ বলে, ওই ইন্দ্র তো রেগে মেগে আমার দিকে তাকাচ্ছিল, এটা নিয়ে কেউ সন্দেহ করছে? খুব ভয় পেতে থাকে অভিরূপ। তো প্রিয় বেশ, তাহলে আপনাদের কি মনে হয়, এবার কি তাহলে রুদ্র ধরা পড়ে যাবে ফুলকির কাছে? অবশ্যই জানাবেন। তো নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।